হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। গাড়ি প্রেমীদের কাছে বিএমডব্লিউ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গতি, পারফরমেন্স আর সেই বিখ্যাত স্লোগান দি আলটিমেট ড্রাইভিং মেশিন। সত্যি বলতে ড্রাইভ করার মজাই আলাদা করে ফুটিয়ে তোলার জন্য বিএমডব্লিউ এর চুরি মেলা ভার। এদের এম সিরিজের গাড়িগুলো বিশ্বজুড়ে পারফরমেন্স কার লাভারদের কাছে স্বপ্নের মতো। কিন্তু যখন আমরা ইতালিয়ান সুপারকার ব্র্যান্ড যেমন ফেরারি বা ল্যাম্বরগিনির কথা ভাবি, বা এমনকি জার্মান প্রতিদ্বন্দ্বী অডির R8 এর কথা মনে করি, তখন একটা প্রশ্ন মনে আসে, বিএমডব্লিউ কেন এদের সাথে পাল্লা দেওয়ার মতো কোনো ডেডিকেটেড ফ্ল্যাগশিপ সুপারকার তৈরি করে না? যে ব্র্যান্ডটি পারফরমেন্সকে নিজেদের মূল পরিচয় বানিয়েছে, তারা কেন এই প্রতিযোগিতার শিখরে নিজেদের মেলে ধরছে না? আজকের ভিডিওতে আমরা বিএমডব্লিউ এর এই রহস্য ভেদ করার চেষ্টা করব। প্রথমে একটু পরিষ্কার করে নেওয়া যাক, আমরা যখন সুপারকার বলছি তখন আসলে কি বোঝাচ্ছি। গাড়ি জগতে সুপারকারের কোনো নির্দিষ্ট বা অফিসিয়াল সংজ্ঞা নেই, তবে সাধারণত সুপারকার বলতে বোঝায় এমন সব গাড়িকে যা অত্যন্ত উচ্চ পারফরমেন্স এবং গতির অধিকারী, ডিজাইনগতভাবে ভীষণ এক্সক্লুসিভ এবং আকর্ষণীয়, সাধারণত সীমিত সংখ্যায় তৈরি হয়, দাম হয় আকাশ ছোঁয়া, যা সাধারণ স্পোর্টস কার বা গ্র্যান্ড টুরার থেকে এক ধাপ উপরে অবস্থান করে। বিএমডব্লিউ তাদের এম সিরিজের মাধ্যমে দারুণ সব হাই পারফরমেন্স কার বানায়, যেমন M3, M5, M8, X5, M ইত্যাদি। এগুলো অবিশ্বাস্য রকম দ্রুত এবং ড্রাইভিং এর জন্য দারুণ, কিন্তু এগুলো মূলত তাদের রেগুলার মডেলের পারফরমেন্স ভার্সন। এগুলোকে আমরা সুপার সেডান, সুপার কুপে বা পারফরমেন্স এসইউভি বলতে পারি, কিন্তু প্রচলিত অর্থে ডেডিকেটেড সুপার কার নয়, যেমনটা ফেরারি 488 বা ল্যাম্বরগিনি হুরাকান। তাহলে বিএমডব্লিউ কেন সেই ডেডিকেটেড সুপার কার হতে হারছে না? বিএমডব্লিউ এর পারফরমেন্সের আলোচনায় এম ডিভিশনের কথা না বললেই নয়। বিএমডব্লিউ মোটর স্পোর্টস GmbH বা এখন বিএমডব্লিউ MGmbH নামে পরিচিত প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। এদের মূল লক্ষ্য ছিল বিএমডব্লিউ কে মোটর স্পোর্টসে সফল করা এবং রেসিং প্রযুক্তিকে সাধারণ রাস্তার গতিতে নিয়ে আসা। খুব দ্রুতই এম ডিভিশন তাদের কাজের জন্য কিংবদন্তি হয়ে ওঠে। এম ডিভিশনের ফিলোসফিটা খুব সরল কিন্তু শক্তিশালী। বিএমডব্লিউ এর যে গাড়িগুলো এমনিতেই ড্রাইভিং এর জন্য ভালো, সেগুলোকে আরো ভালো করে তোলা। তারা গাড়ির ইঞ্জিন, সাসপেনশন, ব্রেক, এরোডাইনামিক্স এবং ভেতরের অংশ এমনভাবে আপগ্রেড করে যে এগুলো ট্র্যাক এবং রাস্তা দুটো জায়গাতেই অসাধারণ পারফর্ম করতে পারে। M3, M5 মডেলগুলোর যুগের পর যুগ ধরে পারফরমেন্স সেডান এবং কুপের মানদণ্ড তৈরি করেছে। এই গাড়িগুলো অবিশ্বাস্য দ্রুত গতির হওয়া সত্ত্বেও প্রতিদিনের ব্যবহারের জন্য যথেষ্ট উপযোগী। আপনি সকালে অফিসে যেতে পারেন, আবার ছুটির দিনে রেস ট্র্যাকে নিয়ে গিয়ে এর পুরো ক্ষমতা উপভোগ করতে পারেন। এটাই এম গাড়ির মূল আকর্ষণ, পারফরমেন্স এবং প্র্যাকটিক্যালিটির সমান নয়। বিএমডব্লিউ তাদের পারফরমেন্স ব্র্যান্ড হিসেবে এম ডিভিশনকেই ফোকাস করেছে এবং এখানেই তারা বিশাল সাফল্য অর্জন করেছে। তাদের বেশিরভাগ বিনিয়োগ এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতা এই এম সিরিজের গাড়িগুলোর উন্নত করার পেছনে ব্যয় হয়। যদিও বর্তমানে বিএমডব্লিউ এর কোনো সুপারকার নেই, কিন্তু তাদের ইতিহাসে একবার মাত্র একটি ডেডিকেটেড সুপারকার তৈরির চেষ্টা করা হয়েছিল। সেটি ছিল বিএমডব্লিউ M1। 1978 সাল থেকে 1981 সাল পর্যন্ত স্বল্প পরিসরে এই গাড়িটি তৈরি হয়েছিল। বিএমডব্লিউ M1 তৈরি করার পেছনে কয়েকটি কারণ ছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল রেসিং এর জন্য একটি শক্তিশালী গাড়ি তৈরি করা, বিশেষ করে তৎকালীন গ্রুপ 5 প্রোডাকশন কার রেসিং এ অংশগ্রহণের জন্য। এছাড়া বিএমডব্লিউ নিজেদের তৈরি হ্যালো কার বা ফ্ল্যাগশিপ মডেল চেয়েছিল, যা তাদের ব্র্যান্ডের ইমেজকে আরো উন্নত করবে। M1 এর ডিজাইন ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং যুগান্তকারী। এর স্টাইলিং করেছিলেন বিখ্যাত ইতালিয়ান ডিজাইনার জর্জেট্টো জিউজিয়ারো। গাড়িটি তৈরির জন্য ইতালিয়ান সুপারকার নির্মাতা ল্যাম্বরগিনির সাথে চুক্তিবদ্ধ হয়েছিল ইঞ্জিন এবং চেসিস তৈরির জন্য, কিন্তু ল্যাম্বরগিনির আর্থিক সমস্যার কারণে সেই চুক্তি বাতিল হয় এবং বিএমডব্লিউ নিজেরাই কাজটি শেষ করে। M1 এ ব্যবহার করা হয়েছিল একটি 3.5 লিটার ইনলাইন 6 ইঞ্জিন, যা 277 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করত এবং এটি ঘন্টায় 260 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারত, যা সে সময়ের জন্য ছিল অবিশ্বাস্য। রেসিং জগতে একটি প্রকার সিরিজ নামে নিজস্ব চ্যাম্পিয়নশিপ পেয়েছিল, যেখানে ফর্মুলা 1 ড্রাইভাররাও রেস করতেন, কিন্তু M1 এর উৎপাদন প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। ল্যাম্বরগিনির সাথে চুক্তি বাতিল হওয়ার পর বিভিন্ন কোম্পানিকে দিয়ে এর বিভিন্ন অংশ তৈরি করাতে হয়েছে। সব মিলিয়ে 453টি M1 তৈরি হয়েছিল। এর সীমিত উৎপাদন এবং উচ্চ খরচের কারণে একটি বিএমডব্লিউ এর জন্য খুব বেশি লাভজনক ছিল না। M1 একটি আইকনিক গাড়িতে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু এটি বিএমডব্লিউ এর সুপারকার তৈরির একটি বিচ্ছিন্ন প্রচেষ্টাই থেকে গেছে, যা একটি নিয়মিত সুপারকার লাইনআপের শুরু ছিল না। সম্ভবত M1 তৈরির অভিজ্ঞতা
অভিজ্ঞতা BMW কে শিখিয়েছে যে ডেডিকেটেড সুপারকার বাজারে প্রবেশ করা কতটা কঠিন এবং ব্যয়বহুল হতে পারে। M1 এর অনেক বছর পর BMW 2013 সালে তাদের i ব্র্যান্ডের অধীনে একটি নতুন ধরনের স্পোর্টস কার নিয়ে আসে, BMW i8। 2014 থেকে 2020 সাল পর্যন্ত এই গাড়িটি তৈরি হয়। i8 দেখতে ছিল ফিউচারিস্টিক্যালি স্টানিং এবং এর ডিজাইন সুপারকারের মতোই এক্সোটিক। কিন্তু i8 একটি প্রচলিত সুপারকার ছিল না, এটি ছিল একটি প্লাগ ইন হাইব্রিড স্পোর্টস কার, যেখানে একটি 1.5 লিটার টার্বোচার্জ 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সাথে দুটি ইলেকট্রিক মোটরের সমন্বয় ঘটানো হয়েছিল। এর সম্মিলিত শক্তি ছিল 369 হর্স পাওয়ার। পারফরম্যান্স ভালো হলেও এটি ফেরারি বা ল্যাম্বরগিনির সমসাময়িক মডেলগুলোর গতির কাছাকাছি ছিল না। i8 এর মূল ফোকাস ছিল পারফরম্যান্সের সাথে সাথে দক্ষতা এবং অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শন। এটি ছিল BMW এর জন্য একটি টেকনোলজি শোকেস, যা দেখিয়েছে যে তারা কিভাবে হাইব্রিড প্রযুক্তিকে স্পোর্টস কারে ব্যবহার করতে পারে। i8 ছিল BMW এর পরিবেশ বান্ধব পারফরম্যান্স গাড়ির একটি বার্তা। একটি ব্র্যান্ডের ইমেজকে নতুনত্ব দিয়েছিল, কিন্তু এটি ডেডিকেটেড সুপারকার ক্যাটাগরিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি হয়নি। এটি ছিল BMW এর হাই পারফরম্যান্সের প্রতি একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি, যা প্রচলিত সুপারকার ধারণা থেকে আলাদা। তাহলে মূল প্রশ্নে ফেরা যাক, M1 বা i8 এর মতো মডেল থাকা সত্ত্বেও কেন BMW বর্তমানে ফেরারি বা ল্যাম্বরগিনির মতো একটি ডেডিকেটেড সুপারকার লাইনআপ রাখছে না? এর পেছনে বেশ কয়েকটি যৌক্তিক কারণ রয়েছে। ব্র্যান্ড আইডেন্টিটি এবং মার্কেটিং পজিশনিং। যেমনটি আগেই বলেছি, BMW এর মূল শক্তি নিহিত আল্টিমেট ড্রাইভিং মেশিন হিসেবে পরিচিত এবং M1 ডিভিশনের মাধ্যমে বিভিন্ন সেগমেন্টে পারফরম্যান্স গাড়ি সরবরাহ করা। তাদের ব্র্যান্ড ইমেজ তৈরি হয়েছে এমন সব গাড়ির মাধ্যমে যা প্র্যাকটিক্যাল, বিলাসবহুল এবং একই সাথে অত্যন্ত দ্রুত। ডেডিকেটেড সুপারকার মার্কেটটি খুবই ছোট, এক্সক্লুসিভ এবং এর ভোক্তা গোষ্ঠী ভিন্ন। এই বাজারে প্রবেশ করা BMW এর মূল ব্র্যান্ড পরিচিতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা একটি প্রশ্ন। BMW সম্ভবত মনে করে যে তাদের বর্তমান হাই পারফরম্যান্স রেঞ্জ M3, M4, M5, M8, XM ইত্যাদি তারা যথেষ্ট সংখ্যক পারফরম্যান্স ক্রেতাকে আকৃষ্ট করতে পারছে। মার্কেটের তীব্র প্রতিযোগিতা। ডেডিকেটেড সুপারকার বাজারটি অত্যন্ত প্রতিযোগিতামূলক। এখানে ফেরারি, ল্যাম্বরগিনি, ম্যাকলারেন, পোর্শে, অ্যাস্টন মার্টিন এর মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রা রয়েছে যাদের পুরো ব্র্যান্ড পরিচয় সুপারকার বা হাই পারফরম্যান্স স্পোর্টস কার কেন্দ্রিক। এই বাজারে নতুন করে প্রবেশ করে জায়গা করে নেওয়া অত্যন্ত কঠিন এবং এর জন্য বিশাল বিনিয়োগ প্রয়োজন। BMW হয়তো মনে করে যে বাজারে তারা ইতিমধ্যেই M সিরিজের মাধ্যমে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে, সেখানে মনোযোগ দেওয়াটা বেশি যৌক্তিক এবং লাভজনক। রিসোর্স অ্যালোকেশন বা সম্পদের পুনর্বিন্যাস। গাড়ি তৈরি, বিশেষ করে অত্যাধুনিক প্রযুক্তির হাই পারফরম্যান্স গাড়ি বা সুপারকার ইত্যাদি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া। নতুন একটি সুপারকার প্ল্যাটফর্ম তৈরি, ডিজাইন, গবেষণা এবং উন্নয়নের জন্য শত শত কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হয়। BMW বর্তমানে অটোমোটিভ শিল্পের যে বিশাল পরিবর্তন ঘটছে, যেমন ইলেকট্রিক ভেহিকল, স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি, সেদিকে প্রচুর বিনিয়োগ করছে। তাদের ইলেকট্রিক i সিরিজ বা নতুন প্রজন্মের M গাড়িগুলো তৈরি করাই এখন প্রধান অগ্রাধিকার। সম্ভবত একটি কম ভলিউমের অত্যন্ত ব্যয়বহুল সুপারকার প্রকল্পে বিনিয়োগ করার চেয়ে একটি উদীয়মান প্রযুক্তিগুলোতে বিনিয়োগ করাকে BMW বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। M1 তৈরির অভিজ্ঞতা। M1 তৈরির সময় BMW কে যে উৎপাদন জটিলতা এবং আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল, সেই অভিজ্ঞতাও সম্ভবত তাদের ডেডিকেটেড সুপারকার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। একটি ডেডিকেটেড সুপারকারের জন্য সম্পূর্ণ নতুন অবকাঠামো এবং সাপ্লাই চেইন প্রয়োজন হতে পারে, যা M সিরিজের মতো বিদ্যমান প্ল্যাটফর্ম ব্যবহার করার থেকে বেশি কঠিন। লাভজনকতা। সুপারকার খুব সীমিত সংখ্যায় বিক্রি হয়। প্রতি ইউনিটের লাভ বেশি হলেও মোট বিক্রয়ের পরিমাণ কম হওয়ায় এটি খুব বেশি লাভজনক নাও হতে পারে একটি বড় অটোমোবাইল কোম্পানির জন্য। BMW তাদের M সিরিজের গাড়িগুলো অনেক বেশি সংখ্যায় বিক্রি করে এবং সেখান থেকে তারা ভালো মুনাফা অর্জন করে। তার মানে কি BMW ভবিষ্যতে কোনো সুপারকার তৈরি করবেই না? এমন কথা নিশ্চিত করে বলা যায় না। অটোমোবাইল জগতে সবকিছুই পরিবর্তনশীল। ইলেকট্রিক গাড়ির বিপ্লব পারফরম্যান্স কারের ধারণাকেও বদলে দিচ্ছে। হয়তো ভবিষ্যতে আমরা BMW এর কাছ থেকে একটি ইলেকট্রিক সুপারকার দেখতে পাবো, যা সম্পূর্ণ নতুন প্রযুক্তি এবং পারফরম্যান্সের উদাহরণ হবে। বিভিন্ন সময়ে BMW কিছু কনসেপ্ট
কনসেপ্ট কার দেখিয়েছে, যা ভবিষ্যতের সুপার কারের ইঙ্গিত দেয়। সুতরাং সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, তবে আপাতত এটি তাদের মূল পরিকল্পনার অংশ বলে মনে হয় না। তাদের ফোকাস এখন এম ডিভিশনের পারফরমেন্স রেঞ্জকে আরো শক্তিশালী করা এবং ইলেকট্রিক ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া। পরিশেষে বলা যায়, BMW বর্তমানে ডেডিকেটেড সুপার কার তৈরি না করলেও এর অর্থ এই নয় যে তারা পারফরমেন্স গাড়ি তৈরি করে না, বরং তারা তাদের এম ডিভিশনের মাধ্যমে এমন সব গাড়ি তৈরি করে যা অবিশ্বাস্য গতি, হ্যান্ডেলিং এবং ইঞ্জিনিয়ারিং এর সমন্বয়। M1 একটি ঐতিহাসিক প্রচেষ্টা ছিল এবং i8 ছিল প্রযুক্তির একটি ঝলক। বর্তমান বাজারে BMW এর কৌশল হলো পারফরমেন্সকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্র্যাকটিক্যালিটির সাথে আপোষ না করে। ব্র্যান্ডের ফোকাস, বাজারের বাস্তবতা এবং ভবিষ্যতের প্রযুক্তিতে বিনিয়োগের সিদ্ধান্তই সম্ভবত BMW কে বর্তমানের সুপারকার বাজার থেকে দূরে রেখেছে। তবে আলটিমেট ড্রাইভিং মেশিন হিসেবে BMW এর খ্যাতি অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার পছন্দের BMW M মডেল কোনটি, বা আপনি কি BMW এর কাছ থেকে একটি সুপার কার দেখতে চান কিনা তাও আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরো ইন্টারেস্টিং অটোমোবাইল বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।